নির্বাচনের জন্য আমি উত্তরাতে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছিলাম। আমি বেসিক্যালি ওইখানের ভোটার, ওইখানেও আমার বাসা আছে। তো এবং আমি যেদিন নমিনেশন পেপার জমা দিব আগের দিন সন্ধ্যা পর্যন্ত নমিনেশন পেপার ওটা গুছিয়েছিলাম উত্তরার জন্য, ঢাকা 18-র জন্য, এবং এটা সবাই জানে। এবং আমি আমাদের দলের যে নমিনেশন ঢাকা 18-র জন্য তুলেছে, তো আমাকে হুট করে সবাই ডেকে বললো যে তোমাকে ঢাকা 8-এ যেতে হবে। আমি বললাম ভাই এটা কি? বললো না, ওসমান হাদি হত্যাকাণ্ডের পরে এখানে পরিস্থিতি হলো অনেক ঘোলাটে, এবং এখানে দাঁড়ানোর জন্য কেউ রাজি হচ্ছিল না। পরে বললাম আমাকে একটু সময় দিন। পরে আমি 2-3 ঘন্টা চিন্তা করলাম। আমি পরে বললাম ঠিক আছে, আমি প্রস্তুত এটা করার জন্য। এবং আমি ওই ইলেকশনের যে প্রস্তুতি নিয়েছি, আমি এটা মনে করি যে কোনো সময় আমি মারা যেতে পারি, এবং এটার জন্য আমার মেন্টাল প্রিপারেশন রয়েছে এবং আমার একটা দায়বদ্ধতা জায়গা রয়েছে। আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম, ওসমান হাদি ভাই আমার কমিটিতে ছিল, তার সাথে অনেক লং কথা হয়েছে, আলোচনা হয়েছে। আই নো হিম ভেরি ওয়েল, এবং ইজ এ গুড হার্ট পারসন, ডেডিকেটেড পারসন টু কান্ট্রি, মানে আমাদের বাংলাদেশের জন্য। তার অনেকগুলো অসমাপ্ত জার্নি রয়েছে, এগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি এখন হাদি ভাইয়ের ছবি ঘুরলে তো হবে না, ওনার অ্যাকশনগুলো কমপ্লিট করতে হবে। এমনি তো আমাদের অনেকগুলো রাজনৈতিক প্ল্যান আছে, এর মধ্যে আরও একটা নতুন প্ল্যান যুক্ত হলো হাদি ভাইয়ের বিচারটা কমপ্লিট করা, উনি ইনসাফের কথা বলেছে, ওগুলো কমপ্লিট করা। তো আমি পরবর্তীতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ঢাকা 8-এর হলো নমিনেশন পেপার গুছিয়ে পরের দিন জমা দেই। পরে তো আমার অ্যাকসেপ্টেড হয়। অ্যাকসেপ্টেড হওয়ার পরে আমি তো বুঝি নাই যে এই ঢাকা 8 যে এত কমপ্লেক্স জায়গা। মানে আমি আগে বুঝলে তারপরে একটু হিসাব নিকাশ করতাম। আপনি তো জানতেন যে ততক্ষণ যে মির্জা আব্বাস সাহেব এখানে দাঁড়াইতেছে? হ্যাঁ, মির্জা আব্বাস সাহেব দাঁড়াইতেছে, কিন্তু মির্জা আব্বাস তো আমি বুঝি নাই যে এত খারাপ লোক। মানে আমি মির্জা আব্বাস তো ঠিক আছে, উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাহলে তো ভালো লোকে হবে বা কোনো কিছু। মানে নমিনেশন দেওয়ার আগ পর্যন্ত কি আপনি উনি সম্পর্কে খুব বেশি জানতেন না? এমনি জানতাম যে এই লোকটা ঢাকার একটা গ্যাংস্টার। মানে ঢাকার গ্যাংস্টার কারা কারা ছিল, একটা সময় ছিল ঢাকা চালাইতো সাদেক হোসেন খোকা আর মির্জা আব্বাস, এই দুজনে তো ঢাকায় ছিল, ঢাকার উত্তর দক্ষিণ ওনারা নিয়ন্ত্রণ করতো, এবং ঢাকাতে যা কিছু হয় অস্ত্র, চাঁদাবাজি, সন্ত্রাস থেকে পুরো ঢাকা ওনারাই কন্ট্রোল করে। বিএনপির যে অফিসটা আছে এটাও সাদেক, এই মির্জা আব্বাস হলো একজন থেকে হলো জোর করে দখল করে। বিএনপির অফিসটাও কিন্তু 2 নম্বর জায়গায়, এটাও এগুলো সব লেজিটিমেট প্রমাণ না। আছে তো আপনার কাছে? মানে এগুলো আপনি যে সবগুলা বলতেছেন, এগুলো সবগুলা প্রমাণ ঘাটলে আপনি পাইবেন। আপনি যদি, মানে আমার কোশ্চেন হচ্ছে এখন এইটা যে আপনি যদি ক্ষমতায় আসেন 8-এর, তাহলে কি আপনি প্রমাণ বের করে ওনাদেরকে শাস্তি দিবেন? আমি তো বলছি সবগুলারে হাত দিয়ে একটু গুঁড়া করব, যারা এইসব কাজে ইনভলভমেন্ট ছিল সবগুলার প্রমাণ সহকারে ইনশাল্লাহ। তো মির্জা আব্বাসের আমি যখন প্রচারণা করতে গিয়েছিলাম, তো আমাকে প্রথমে সবাই বলে যে আমি কিন্তু মির্জা আব্বাস নিয়ে একটি কথা বলি নাই প্রথমে। তো একদিন হুট করে আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করে, তো আমি একটু গবেষণা করতেছিলাম মির্জা আব্বাস কি, কারণ আমি আমার অপোনেন্ট নিয়ে অবশ্যই গবেষণা করেই কথা বলবো, এর আগে তো আমি কথা বলবো না। তো ওনারা দেখি যে মানে উনি অনেক জায়গায় হাঁটছে আর কি, এবং অনেক জায়গায় তো উনি ঢাকা 6 ইলেকশন করছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ইলেকশন করে। এবং পরে দেখি উনি ঢাকা 9 ইলেকশন করার কথা, সাবেরের সাথে যে কম্পিটিশন হয়েছিল। এবং পরবর্তীতে শুনলাম যে ওনার বউরে ওইখানে করতে চায়, এই জন্য উনি ঢাকা 8-এ আসছে। তো আমারও ওই দিন হুট করে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে মির্জা আব্বাসের নাকি জয়ের রেকর্ড বেশি। আমি বললাম জয়ের রেকর্ড, আমার পড়াশোনা যতটুকু বলো তো হারা রেকর্ড বেশি। তো পরে আমি রাতে গিয়ে তার হলে একটু গবেষণা শুরু করলাম, এই লোকটা আসলে কে। তো আমি বেশি ওনার সম্পর্কে হলো গবেষণা করি নাই, ডিপ ডাউনে আমি ঢুকি নাই কিন্তু। তো আমার এই সবাই মেসেজ দিলে আমাকে শহীদ ওসমান হাদি ভাইয়ের মতন হলো ক্যাম্পেইন করতে হবে। তো আমি একদিন ফজর নামাজ পড়ি, মুসল্লিদের সাথে কথা বলি, সবাই বলে ওসমান হাদি ভাই তো আমাদের সাথে মুসাফা করছে। তখন সবাই তার স্টোরিটা বলা শুরু করলো। তো তখন আমি আসলে অন্য একটা জগতে ঢুকে পড়ি। মানে অ্যাজ ইউজুয়াল যে সবাই ইলেকশন করে যে মোড নিয়ে আসছে, আমি ওই মোডে আর নাই। তো হাদি ভাই যে পথটা মারাইছে ওইগুলোতে আমি আস্তে আস্তে ঢুকে শুরু করি। উনি একটা আলাদা জগৎ ক্রিয়েট করছে ঢাকা 8-এ। ওনার ভোটার বেজ আলাদা, অডিয়েন্স আলাদা, ওই মানুষগুলো রিচ করেছে। মানে ওই উনি মানুষটা ইনফ্লুয়েন্স কেমন ছিল? এটা উনি মসজিদ ভিত্তিক কাজ করেছে। মসজিদে সবচেয়ে ভালো মানুষগুলা থাকে, তারা জান প্রাণ দিয়ে হাদি ভাইকে ভালোবাসতো, প্রত্যেকটা মানুষের সাথে মুসাফা করতো, কোলাকুলি করতো। আমি প্রত্যেকটা মানুষের সাথে দেখা করার চেষ্টা করেছি, অনেকের কান্না পেয়েছি। তখন আমি নতুন একটা, আমি অন্য জগতে চলে যাই। এখন আমাকে অনেকে বলে না যে এটা কিভাবে আসছে আমার মাধ্যমে। আমার মনে হচ্ছে যে আমার আগের জগৎটা ছিল ভিন্ন, একটা নতুন জগতে। এবং তখন আমি জানি যে কোনো সময় যে কোনো থ্রেট আমার উপর আসতে পারে। তো আমি তো
মির্জা আব্বাসের এখানে মূল বিষয় না। আমি আমার মতনই ক্যাম্পেইন হুম। করতেছি আলোচনার সামনে। আমি ওসমান হাদি ভাই যেভাবে ক্যাম্পেইন করতেছে ওইভাবে ফজরের সময় উঠে যাচ্ছি, জোহরের সময় মানুষের সাথে কথা বলতেছি, মানুষের সাথে কোলাকুলি করতেছি, লাইফ স্টোরিগুলা শুনতেছি, ভোটার বেজে কথা বলতেছি। তো আমার একদিন আমতলা মসজিদ শাহজাহানপুরে নামাজ ছিল হলো হুম। জুমার নামাজ। আমি ওকে। জুমার নামাজ পড়লাম। আমি একটু ইমাম সাহেবকে গিয়ে বললাম যে, "হুজুর আমি ১ টা মিনিট কথা বলতে চাই। আমি তো ইলেকশনে দাঁড়াইছি। আপনি একটু অনুমতি দিবেন?" হুজুর বলল, "ঠিক আছে, অনুমতি দিছি।" তো আমি ১ মিনিট দাঁড়ায় কথা বললাম। কথা বলার পরে মসজিদ থেকে নামাজ পড়ে বের হইলাম। আমি দেখি আমার পিছনে ১,০০০ লোক এবং সবাই ওসমান হাদি নিয়ে স্লোগান দিচ্ছে, নতুন বাংলাদেশ নিয়ে স্লোগান দিচ্ছে। তো ওইখানে ওসমান হাদি ভাইয়ের একটা গ্রাফিতি ছিল। ওইটার নিচে আমি এসে বক্তব্য দিলাম। কয়েকটা টিভি চ্যানেলও ছিল। তো এখন সবাই আমাকে বলতেছে হাদি ভাইয়ের বিচারের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য। তো আমি ওইদিন আবারই নতুন মানে আমার কাঁধে দিন, দিন রেসপনসিবিলিটি বাড়তেছে। যখন একটা মানুষ এসে বলে হাদি ভাইয়ের বিচার করতে হবে। উনি এই কথা বলেছেন, এই কথা বলেছেন। তখন বলতেছে আপনি কারণ দুর্নীতিতে হইতে যাইতে পারবেন না। এবং আমি কিন্তু এই মানে সরকারের অনেক, অনেক মানুষকে আমি চিনি জানি। আমার ক্লোজ সম্পর্ক। আমি জীবনে কখনো দিন দুর্নীতির সাথে জড়িত হই নাই। এটা আমার লাইফ ফিলোসফি। আমি দুর্নীতির সাথে জড়িত হব না। তখন আমার রেসপন্সিবিলিটি আরো অনেক বেশি আসা শুরু করে। তো যেখানেই মসজিদে যাই সেখানে হাদি ভাই হলো কাজ করেছেন। দোকানদারদের সাথে যাই হাদি ভাই হলো কাজ করেছেন। এরপরে আমি যখন প্রোগ্রাম করে আসি, প্রোগ্রাম করে আসার পরে হলো এই পরের দিন মির্জা আব্বাস হলো আমার বিরুদ্ধে কথা বলে। তো আমি বললাম, "এই লোক আমার বিরুদ্ধে কথা বলতেছে কেন?" তো ওটা শুনলাম যে শাহজাহানপুরে হলো নাড়া পড়েছে। মানে এই প্রোগ্রামটা করার পরে হুম। শাহজাহানপুরে তো উনার এরিয়া। পরে তো আমার বাড়ি কই এগুলো নিয়ে উনি কথা বলা শুরু করলো। হুম। আমি এখন পরিবাগে থাকি। এখানেই আমি অফিসের পাশাপাশি বাসা নিয়েছি। কিন্তু আমি উত্তরার ভোটার কারণ আমার ওইখানে ইলেকশন করা। তো পরবর্তীতে আমি যতই ঢুকি এখন হলো আমি বাংলাদেশে যেকোনো মূল্যে মানে ইনসাফের রাজত্বটা কায়েম করবো ইনশাল্লাহ। তখন আমি একটা আজাদির যাত্রা হলো ক্যাম্পেইনের যাত্রা দিই। আমি সব মসজিদে যাই, মানুষের সাথে মিশি, ক্যাম্পেইন করি, মানুষের সাথে কথা বলি, মায়েদের কান্না শুনি, বোনেরা এসে বলে হাদি ভাইয়ের বিচার হতে হবে, উনি কেমন ছিলেন, কি করেছিলেন, সবগুলো স্টোরি আমার প্রতিনিয়ত মানুষ থেকে আসে, শুনি, কথা বলি। মানে আপনার রেসপন্সিবিলিটি দিন, দিন বাড়ছে আরো। দিন, দিন বাড়তেছে। তখন আমি এই মির্জা আব্বাস যখন আমার হুম। কথা বলল আমাকে নিয়ে, আমি বললাম, "এ আবার কোন কুতুব যে আমার বিরুদ্ধে কথা বলতেছে?" একটু ওর ঘাটাঘাটি করে দেখি। ঘাটাঘাটি করে দেখে মাল্টি লেভেল মার্কেটিং যেমন আছে, হুম। উপরে একটা বস থেকে নিচ পর্যন্ত হলো মাল্টি লেয়ারে হলো লোক কাজ করে। তো গুলিস্তানের এক লোক আমাকে আইসা বলতেছে যে, "ভাই, আমি অল্প কয়টা টাকা ইনকাম করে রাতের বেলা আমার থেকে চাঁদা নিয়ে যাও।" আমি বললাম, "কে নেয়?" বলল যে, "অমুক লোক।" আমি বললাম, "অমুক লোক কার কাছে যায়?" বলল যে, "ভাই এখানে সবকিছু মির্জা আব্বাসের কাছে যায়।" তো আমি একটু ঢুকে গেছি পুরা ঢাকা হাটে বড় একটা হলো চাঁদাবাজি, টেন্ডারবাজির মানে কারখানা বানায় রাখছে। সেখান থেকে আমি কথা বলা শুরু করি বাংলাদেশে ব্যবসায়ীরা যদি নিরাপদে না থাকে, হুম। মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং ওরা যদি চাঁদা ছাড়া ব্যবসা করতে পারে, ওরা অনেক বড় ব্যবসায়ী হবে। নিরাপদে ব্যবসা করতে পারে, ওরা বুম হবে। বুম হলে বাংলাদেশের ইকোনমি বুম হুম। হবে। এবং এটা হিউজ পরিমাণে বড় সেক্টর। তো অনেকে আমাকে বলে যে আমি হলো ওই এলাকার সমস্যা নিয়ে কথা বলি না। ঢাকা হাটে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী। হুম। আমি যদি তাদেরকে এই জায়গা থেকে মুক্ত করতে পারি, তাহলে বাংলাদেশের ইকোনমিটা হলো বুম করবে। গুলিস্তানে প্রচুর ব্যবসায়ী, মতিঝিলে ব্যবসায়ী, হাবের যত হুম। রিক্রুটিং এজেন্সি থেকে শুরু করে সব জায়গায় সে একটা জাল বিছায় রাখছে। আমি আরো গাঁটতে, গাঁটতে যাইয়া দেখি সে কমিশনার ছিল। কিশোরগঞ্জ থেকে আসছে। গুলি করতে, করতে কমিশনার হইছে। তারপরে আমাকে এক লোক বলল, একজন মন্ত্রী বলল যে তাকে আমি একটা সেই যুবদলের যখন ছিল ক্যাডার ছিল, হুম। সে কোনো কিছু করতে পারে না। তারপরে আমি পরিবহন আ এই সমিতি আছে ওটার হলো প্রেসিডেন্ট বানাইলাম। আর গায়েশ্বরে বললাম, "এই গায়েশ্বর এদিকে আয়। তোরে বাস মালিক ট্রাক মালিক সমিতির সভাপতি গায়েশ্বর বানাইলাম।" চন্দ্র রায়। গয়েশ্বরচন্দ্র গায়েশ্বর রায়। চন্দ্র রায়, সরি। আর হ্যাঁ। আব্বাস সাহেবরে বলল যে, "এই আব্বাস এদিকে আয়। ঘুরাফেরা করিস না। কিছু কইরা খায় আরে।" তো পরবর্তীতে একজনকে দিল হলো বাসের, আরেকজনকে দিল হলো ট্রাকের। এবং ২ জনেই কাজ করা শুরু করলো। পরবর্তীতে কমিশন হলো, গায়েশ্বর ভাই অনেক বড় হইল। এখনো কিন্তু মির্জা আব্বাস পুরা বাংলাদেশে পরিবহন যেটা আছে, শিমুল বিশ্বাস আছে। হুম। আর বিএনপির আরো অনেকগুলো আছে সবগুলো। যেগুলার আপনারা খুব দেখেন না, এগুলো এমপি ইলেকশন করতেছে সবগুলো ২ নাম্বার। এগুলো হলো পুরো বাংলাদেশের এই পরিবহন সেক্টর হলো নিয়ন্ত্রণ করে। এবং এই মির্জা আব্বাস কিন্তু এখনো এটা নিয়ন্ত্রণ করতেছে। তো একটু ঘাটাঘাটি করলাম দেখি আরো সন্ত্রাসী অ্যাক্টিভিটিজ এর আমার কাছে অনেক ডেটা বের হওয়া শুরু করলো। চাঁদাবাজি, সন্ত্রাস। তারপরে ঘইটা দেখলাম সে দুর্নীতির মামলা ৫ তারিখের পরে উঠছে। মানে সে তো গণপূর্ত মন্ত্রণালয় ছিল। ওই সময় রাজুকের অনেক ফ্ল্যাট অনিয়ম করে সে দিয়েছিল। এবং তার নামে অনেক প্রচুর মামলা আছে কিন্তু। এবং তার ২ টা বাম হাত ছিল। একটা হলো রফিক মজনু, বিএনপির যে আহ্বায়ক, আরেকটা হলো যে হাবিবুর রশিদ ঢাকা ৯ দাঁড়াইছে। হুম।
তো মির্জা আব্বাস একটু উইক আছে। সমস্যা হলো হাবিবুর রশিদও এক জায়গায় ইলেকশন করতেছে, তার বউরেও ওইখানে দেয় নাই। আর না রফিক প্রথমে দিছিল পরে হ্যাঁ, হচ্ছে রফিক মজনু এক হুম, জায়গায় ইলেকশন করতেছে। এখন মির্জা আব্বাস দেখবেন পিছনে যারা আছে অধিকাংশ এগুলা চাঁদাবাজ। এগুলো ওই তার হুম, ব্যবসা নিয়ন্ত্রণ করে। পরে আমি এখন যেখানে যাই আমার কাছে বিচার দেয়, ভাই দেখেন এই বাজারে হলো পুরা মার্কেট থেকে তাকালে মাছ বাজার, কাঁচা বাজার, সবজি বাজার, দোকান ঘাট, হুম। এভরিথিং থেকে। তখন